চক বাজার নাম শুনছেন একটা ওই যে ইয়েতে ঢাকা চকে আগুন লাগলো। यस এই আগুনের মূল উৎস ছিল লিপস্টিক ফ্যাক্টরির যে কেমিক্যাল প্রথম ওখানে আগুনটা ধরে। অথচ এই লিপস্টিকটা আমাদের মা বোনরা খুব বেশি ব্যবহার করে, খুব বেশি ব্যবহার করে না। यस এই ওখানকার কেমিক্যাল দিয়ে প্রথম আগুনটা কিন্তু ধরে। তাহলে দেখেন মারাত্মক একটা জিনিস। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বডি স্প্রে ব্যবহার করি না, এই স্প্রে গুলো কি ক্ষতিকারক না? এটা বুঝবেন কিভাবে? চোখের মধ্যে একটা বডি স্প্রে বাইরে দেখেন আর দেখতে পারবেন না, চোখ ড্যামেজ হয়ে যাবে, কারণ যে পরিমাণ কেমিক্যাল এটাতে ব্যবহার করা হয়। তো আমরা যখন এটা স্কিনে মারি তখন আমাদের স্কিন অ্যালার্জি হয়, আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়, আমাদের টিউমার ক্যান্সার এটা দেয়, এবং অন্যান্য যে সমস্যাগুলো হয় ওগুলোর মূল কারণ হচ্ছে কেমিক্যাল। শুনে যাচ্ছে নাকি? Yes. তেল খাইছি কিন্তু ভলিউম ঠিক আছে। यस থার্ড হচ্ছে ফরমালিন। এটা তো কি এটা হচ্ছে বিষয়। থার্ড হচ্ছে ফরমালিন। ফরমালিনের ব্যবহার এটা বাড়ানোর কারণ হচ্ছে যেহেতু হাইব্রিডের উৎপাদন বেশি, সংরক্ষণ প্রক্রিয়াটাও বেশি। যে টমেটো এখন থেকে 3 মাস আগে আমরা কিনে খেলাম প্রতি কেজি 80 টাকা, এখন এটা প্রতি কেজি আধা কেজি কিনে খেতে হচ্ছে আমাদেরকে 80 টাকা। এর কারণ কি? কারণ হচ্ছে এই হাইব্রিড চাষাবাদের কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে সংরক্ষণ দেয়। এই সংরক্ষণ করার পর এখন এই যে রমজান আসলো বা রমজানের পরে আমাদেরকে এগুলো আবার কিনে খেতে হবে। এই কিনে খাওয়ার জন্য এখানে কি আছে? এখানে কি কোনো সাউন্ড আসবে? হ্যালো নাই বলছি। তারপরে যদি আমরা এদিকে তাকান উনি হাঁটুর সমস্যা মূল কারণ তো বুঝতে পারছেন নাকি? সুস্থ থাকার কোনো সুযোগ নেই। অথচ এই খাবারগুলো আমাদের রিস্কওয়ালাও খায়, আমাদের সাথে যাদের 20 টাকা আছে তারাও খায়, যাদের 5টা বাড়ির মালিক তারাও খায়, যারা মোটামুটি দিনে এনে এনে খায় তারাও কিন্তু এটাই খায়। খাবার তো এটাই নাকি? যার কারণে A to Z 40 টাকার মালিকও সমস্যা আছে এবং যে রিক্সা চালায় সেও কিন্তু সমস্যা আছে। কারণ আমাদের টোটাল খাবারের যে এক্সপেরিমেন্ট এটা কিন্তু শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা সুস্থ না। আপনি দেখবেন আমাদের দেশে পয়সা হলো অভাব নেই, কিন্তু হার্টের রিং করানোর লোকের মানে আপনি দেখবেন প্রচুর পরিমাণে রিং করানোর লোক পাওয়া যায়, অথচ পয়সার অভাব। আমাদের মোবাইল কাছে 60 টাকা আছে, দেখুন নাকি মূল কি কারণ? হার্টের কথা হওয়ার কারণ কি? কারণ কার্বোহাইড্রেটযুক্ত খাবার, প্রচুর পরিমাণ চর্বিযুক্ত খাবার, তেলযুক্ত খাবার, হয়তো অ্যালকোহলও উনি নেন, যার কারণে এই সমস্যাগুলো হয়ে গেছে। এখন ওনার যে টাকা পয়সা, ওনার যে সম্পদ, এটা থেকে ওনার হার্টকে উনি ভালো রাখতে পারেন, পারছেন না? অথচ দেখেন ওনার বাড়িতে কোনো শত্রুপক্ষে হামলা করার কি কোনো সুযোগ আছে? নাই, কিন্তু ওনার হার্টের মধ্যে শত্রু হামলা করে বসে আছে, সেটা হচ্ছে কোলেস্টেরল। দিয়েছেন? কোলেস্টেরল কে দিল? বিএনপি দিছে, এটা ওনার খাবার ওনাকে দিছে। উনি প্রতিদিন যে মাছ মাংস খাচ্ছে, ওই মাছ মাংস থেকে ওই শত্রু ওনার বডিতে ঢুকে গেছে। এটা কি ওনার বডিতে ঢুকতেছে নাকি আমাদের বডিতে ঢুকতেছে? এখান থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে? খাবার ছেড়ে দিতে হবে। সারা বছর রোজা রাখবেন, উপোস থাকবেন, কোনো সুযোগ নেই। শ্বশুর বাড়িতে গেলেও আপনাকে ফিরে দেবে কিনা বলেন? এটাকে করার কোনো সুযোগ নেই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটার পাশাপাশি আপনাকে কি নিতে হবে? এই নিউট্রিশনটার নাম হচ্ছে মানে পুষ্টি। নিউট্রিশন হচ্ছে পুষ্টি। এই পুষ্টি আপনাকে নিতে হবে। এই টোটাল পুষ্টির যে চাহিদা আপনার আমার বডিতে দরকার, এটা ফিল আপ করে মতো করে ফেলে দিন। यस এটা কি বুঝতে পারছেন? কোনো সুযোগ নাই। আপনি বিরিয়ানি খাবেন, কোনো সুযোগ নাই, এটা অ্যাভয়েড করেন। বাট আপনি যদি প্রতিদিন সকালে অ্যালোভেরা জুস 60 ml ইউজ করেন ক্লিন, আপনার বডিতে কোনো ফ্যাট জমার সুযোগ নাই। অ্যামিনো অ্যাসিড, ভিটামিন থাকার কারণে আপনার টোটাল বডিটা সার্ভিসিং হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের উৎপাদন প্রক্রিয়া ঝামেলা। কি প্রক্রিয়া? উৎপাদন প্রক্রিয়া। এটাতেই মূলত আমাদের শারীরিক সমস্যা হয়। বিষয়টা কিন্তু এমন না। আপনি আরো কিছু জিনিস যদি মেইনটেইন করেন, যদি আপনি ভেজাল খাবার খান, তাও সমস্যা নাই, আপনি সেফ থাকতে পারবেন। কারণ আমাদের গ্রহণ প্রক্রিয়া যদি ঝামেলা, তার মানে আমাদের প্রথম হচ্ছে উৎপাদন প্রক্রিয়া ঝামেলা। উৎপাদন এটা স্বীকৃতিগত উৎপাদন প্রক্রিয়া ঝামেলা। পরেরটা হচ্ছে গ্রহণ প্রক্রিয়া। আমরা যে খাদ্য গ্রহণ করি, এটা কোন প্রক্রিয়ায় গ্রহণ করি দেখুন, আমি কেউ জানি না। খাবার গ্রহণ প্রক্রিয়াটা ছিল সকাল, যেটা আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই। তাহলে সকালের প্লেটটা থাকতে হবে আপনার বড়, বিগ সাইজ। আপনি যত বেশি খেতে পারেন ভালো করে, কোনো সমস্যা নেই। দুপুরের খাবারটা মিডিয়াম হবে, রাতের খাবারটা আরো ছোট হবে। এটা হচ্ছে খাবারের চেইন অফ কমান্ড। আপনার পেটকে আপনাকে এবারে চেইন অফ কমান্ড দিতে হবে, তাহলে আপনার শরীর ভালো থাকবে। এখন সকালবেলা আমরা কি খাই?
বা একটা রুটি একটা চা অথবা একটা রুটি মানে সবজি বা একটা রুটি একটা ডিম, এটা আপনার বডির জন্য কিন্তু সাফিসিয়েন্ট না। আপনার বডিতে যে ক্যালোরি দরকার এটা কিন্তু আপনি দেন না। এখন আপনি কি করলেন, এখানে যখন অল্প পরিমাণে খাবার দিলেন, দুপুরে গিয়ে বেড়ে গেল, রাতে গিয়ে এটা ওভার হয়ে গেল, তখনই কিন্তু আমাদের প্রবলেমটা শুরু হবে। তার মানে সকালের খাবারটা যদি আপনি বাড়ি খান, আপনি কি করবেন, সকালে একটু কাজে বের হবেন, সকালে আপনি হাঁটবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, মাদ্রাসায় যাবেন, যেখানে যাবেন, তাহলে এটা কি হয়ে যাবে, ডাইজেশন হয়ে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, বডি সাইডে থাকবে না, পয়জন হিসেবে জমবে না, ক্লিন হবে। দুপুরে আপনাকে আরেকটু হালকা নিতে হবে, কারণ দুপুরের পরে কাজের পরিধিটা কমে যায়, পরিশ্রমের পরিধিটা কমে যায়, তাহলে দুপুরে কিন্তু আরো কম। রাতে গিয়ে আপনাকে মোটামুটি যদি আপনি না খেতে পারেন তাহলে আরো ভালো, যদি রাতে খাবারটা নাই খাওয়া যায় তাহলে ভালো, বাট রাতে গিয়ে আপনাকে অল্প পরিমাণে খেতে হবে এবং সেটা 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবারটা শেষ করার কথা ছিল। বাট এখন আমাদের উল্টো হয়ে গেছে, সকালে হচ্ছে কম, দুপুরে বেশি, রাতে হচ্ছে ওভার, এবং রাতের খাবারটা এমন পরিমাণে হয়, সমস্ত মেজবানি, বিয়ের অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, যত ধরনের পার্টি, বার্থডে পার্টি যা আছে এভরিথিং, এবং মানুষ মারা গেলেও যে খাবারটা খাওয়ানো হতো সেটাকে ফাতেহা নাকি বলা হয়, আমাদের শিলংয়ে বলা হয় এটাকে ফাতেহা বলা হয়, ওই ফাতেহা এখন রাতে চলে। এটা আগে দিনে হতো, এটা এখন আর নাই, সবকিছু হয়ে গেছে কখন, রাতে। রাতে হওয়ার কারণে যেটা হচ্ছে, আপনি রাতে 5 থেকে 6 প্লেট মাংস জাতীয়, তেল জাতীয়, চর্বি জাতীয়, বিরিয়ানি জাতীয় খাবার যখন আপনি খাচ্ছেন, এসে যখন আপনি শুয়ে পড়তেছেন, এটা আপনার বডিতে পয়জন হিসেবে কাজ করে, ওয়েস্টেজ হয়ে যায়। আর যখন ওয়েস্টেজ হয় তখন আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, টক্সিনের জন্ম হয়। আর যখন জন্ম হয় তখন আপনি প্রথম যে কাস্টমার হন মেডিসিনের, সেটা হচ্ছে স্যাক্রোলোসেক্টিনের কাস্টমার হন। ইয়েস ইয়েস অর নো? ইয়েস। প্রথমত কি গ্যাস্ট্রিক হয় না, এই খাবার প্রক্রিয়া থেকে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, যখন আপনি রাতে 5 থেকে 7 প্লেট খাবার খেলেন, এই খাবারটা আমাদের বডিতে প্রথমত টক্সিন হিসেবে জন্ম নেয়। টক্সিনটা কি, আপনি আজকে যে জামাটা পরে আসলেন, এই জামার মধ্যে যদি ঘাম লেগে যায়, আপনি যদি বাসায় গিয়ে রেখে দেন, আগামীকালকে এটা গায়ে দেওয়ার সময় আপনি যখন শুকে দেখবেন, দেখবেন যে বন্ধ হয়ে গেছে, হবে কিনা বলেন? 5 দিন পরে যদি আপনি এটাকে না ধুয়ে রেখে দেন, দেখবেন এটার মধ্যে আস্তে আস্তে ময়লা জমে গেছে, ময়লা জমে কালো কালো হয়, এটা গায়ে দেওয়ার উপযোগী থাকে না, ফটোটা ফেলে দিতে হয় বা লন্ড্রিতে পাঠিয়ে যাবে নাকি। আমাদের এই খাদ্য গ্রহণ প্রক্রিয়া থেকে আমাদের বডিতে প্রথম যে জিনিসটা হয় সেটা হলো টক্সিন। প্রচুর পরিমাণ টক্সিনের জন্ম হয়, কারণ রাতে আপনি খাবার খেলেন 7 প্লেট, সকালবেলা বাড়িতে বের হলো 2 প্লেট, বাকি 5 প্লেট কিন্তু আপনার বডিতে থেকেই গেল। এবং এটা কোথায় থেকে যায়, আমাদের যে ইন্টেস্টাইনগুলো আছে, এই ইন্টেস্টাইনগুলোতে কিন্তু এগুলো থেকে যায়, কোনায় কোনায় এগুলো থেকে যায়, থেকে আমাদের বডি টুডি বড় হয়ে যায়। আমরা মনে করি আমাদের বডিতে অনেক চর্বি, আসলে কিছু চর্বি না, এগুলো হচ্ছে আপনার যে খাবার প্রয়োজনগুলি, এগুলো বডিতে থেকে যাচ্ছে। এই থেকে যাওয়া জিনিসগুলোকে বের করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সিজনাল কিছু ফ্রুটস দিয়েছে, তার মধ্যে হচ্ছে মূলা। মূলা চিনেন তো আপনারা? মূলা খেলে কি হয়, এটাতে বায়ু বের হয়, প্রচুর পরিমাণে বের হয়। কেন বের হয়? কারণ আল্লাহ পাক জানে আমরা যে পরিমাণ ভেজাল খাবার খাচ্ছি, তেল খাচ্ছি, বাটা বাটা খাচ্ছি, অথবা মাংস খেয়ে দিল, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে দিয়েছে। গরু, মুরগি, হাঁস, তারপরে ভেড়া, ছাগল, গরু, এগুলো কার জন্য? মানুষের জন্য। মানুষ এগুলি খাবে, তার মানে মানুষ যখন এগুলি খাবে টক্সিনের জন্ম হবে। এটাকে ক্লিন রাখার জন্য অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনের প্রয়োজন হবে। অ্যামাইনো অ্যাসিডটা পাওয়া যাবে মূলা থেকে, সবুজ শাকসবজি থেকে, হোয়াইট কালার সবজি থেকে, সাদা সবজি থেকে, সবুজ সবজি থেকে, লাল সবজি থেকে, যেটা খেলে আপনার এই ইন্টেস্টাইনটা পরিষ্কার হয়ে সমস্ত টক্সিনগুলো বের হয়ে যাবে। বাট বের না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মূলা চাষ এখন হাইব্রিড। আপনি মূলা আমার সাইজেও পাবেন, চিটাগং রাইস বাটারের একটা মাহফিল হয়, ওখানে আমি গেছিলাম আমাদের জসিম ভাইয়ের সাথে, তাই দেখি মূলা আমার সাইজে, আমরা ছবি তুলছি, সেলফি টেলফি তুললাম মূলার সাথে। তো জসিম ভাইকে বললাম, এই মূলা যদি আমরা খাই তাহলে আমাদের কি সওয়াব হবে? বলে কোনো সওয়াব নেই, কোনো গুনাহ নেই। তো এটা এখানে নিয়ে আসবো কেন? বলে যে এখানে কিছু লোক চাষ করে, এগুলো মজা করার জন্য এখানে নিয়ে আসে, মানুষ এগুলোর জন্য হয়তো আসে দেখতে, তখন রাইস বাটারের অবস্থা লোকজন যাবে। আমি বললাম যাক ভালোই, কাজটা ভালো, মানে মূলা চাষ আমার মতো হয়ে গেছে। এখন এইগুলো যদি আপনি খান, আপনার ইন্টেস্টাইন কি ভালো থাকবে? আপনি দেখবেন আগে শাক যদি পচে যাইতো, গন্ধ বের হতো, এখন শাক পচে গেলে পানি হয়ে যায়। আপনি বাজার থেকে শাক নিয়ে যান, নিয়ে বাসার মধ্যে রেখে দেন, বাসার সামনে 5 দিন 7 দিন 10 দিন পর দেখবেন লিকুইড হয়ে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার হচ্ছে। মানে আগে গন্ধ বের হতো, এখন কিন্তু গন্ধ বের হয় না। আপনি আগে কি হতো, ধান কাটার পরে যদি আপনি 5 দিন 7 দিন ধানগুলো রেখে দিতেন, দেখুন ওখানে একটা ভাব তৈরি হয়, গন্ধ বের হয়, ধানের একটা গন্ধ বের হয় না, এখন আর এই গন্ধটা পাওয়া যায় না, কারণ এমন পরিমাণে সার ইউজ হয়, এমন পরিমাণ ইউরিয়া ইউজ হয়, ওখান থেকে এই ওষুধি গুণাগুণটা তৈরি হয়। এটাই কিন্তু মেডিসিন, এটাই ছিল মেডিসিন। সো আমরা এগুলো থেকে কি পাচ্ছি? টক্সিন পাচ্ছি। এখন এই শাকসবজির ক্রমবিন্যাস যেটা আমাদের বডিতে পাওয়ার দরকার ছিল, এটার সাথে আমাদের এখন যুক্ত হয়ে গেছে আধুনিক অয়েল, তেল। তেল ছাড়া রান্না, এটা আমাদের ভাগ্যে আর জুটবে না কখনো।
আপনি দেখেন যেমন এই যে এখানে মুরব্বীরা আছেন যাদের বয়স বেশি, ওনাদের দাদাকে বা ওনাদের নানাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদের সময় 5 জনের পরিবারে কত কেজি তেল ইউজ হইতো, উনি অজ্ঞানের উপরে পড়বে। কেজি মানে কেজি তো প্রশ্নই আসে না। তার মানে 200 গ্রাম, সর্বোচ্চ 200 গ্রাম তাও সরিষার তেল। 200 গ্রাম কি সরিষার তেল। এখন ওই ফ্যামিলি 10 লিটার তেল ব্যবহার করে কিনা বলেন? যার কারণে আমাদের লিভার ফ্যাট, আমাদের পাইলস, আমাদের স্কিন অ্যালার্জি, আমাদের মা বোনদের জ্বর ইনফেকশনের মূল কারণ হচ্ছে অয়েল। দেখেন আমাদের দেশে যে অয়েল, অরিজিনাল অয়েলটা শুধু সেনাবাহিনীরা ইউজ করে। পাকিস্তান তেলের অরিজিনালটা কারা খায়? সেনাবাহিনীর লোকজন। আর সবচেয়ে নিম্নমানেরটা ইউজ করি আমরা। এটা জানেন কিনা আপনারা? পাম অয়েলের সবচেয়ে খারাপ। আচ্ছা মাইক দরকার আছে? পরিষ্কার নাই বলি। আমাদের দিন দিন বডিটাকে মেডিসিনের দিকে নিয়ে যাচ্ছে, এটাই তো নাকি? আপনার মেসেজ হচ্ছে আপনি যে খাবারগুলো প্রতিনিয়ত খাচ্ছেন, আপনি প্রতিনিয়ত যে তেল চর্বি ভাজা পোড়া যে খাবার খাচ্ছেন, আপনি তেল চর্বি জাতীয় যে ভাজা পোড়ি খাবারগুলো আপনি প্রতিদিন খাচ্ছেন, এখান থেকে মূলত গ্যাস্ট্রিক প্রথমত হয় না, প্রথমত হয় টক্সিন। আমরা মূলত কাজ করি এই টক্সিনটাকে রিডিউস করার জন্য, নট অ্যাসিড। অ্যাসিডটা পরবর্তীতে হয়। এখন আপনি যে খাবারগুলি খাচ্ছেন এই খাবার থেকে যদি প্রথমত টক্সিন জমে যায় তাহলে আপনাকে অ্যাসিডিটিটা আপনাকে আর আসতে দেবে না। কে দিবে না? অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার। এখন এই অ্যামাইনো অ্যাসিড আপনি কোথায় পাবেন? যেটা বললাম, সবুজ শাকসবজি, সাদা সবজি, লাল সবজি, সবুজ সবজি থেকে আপনি প্রচুর পরিমাণে পাবেন। বাট এই অ্যালোভেরা জেল, আমাদের যে অ্যালোভেরার পৌডারটা আছে, অ্যালোভেরা জেল, ওই যে এটা হলুদ, এই অ্যালোভেরা জেলের মধ্যে গড গিফটেড 19 প্রকার অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন পাওয়া যায়, যার কারণে এই টক্সিনগুলো বডি থেকে খুব দ্রুত রিডিউস হয়ে যায়। আর টক্সিনটা যখন কন্টিনিউ রিডিউস হয় তখন আপনার অ্যাসিডিটিটা থাকে না। আর অ্যাসিড যদি না থাকে তাহলে আপনি মেডিসিনে যাবেন না, আর মেডিসিনে না গেলে আপনি কখনো হসপিটালাইজড হবেন না। মূলত আমাদের কারিশমা হচ্ছে এই জায়গায়, ফরওয়ার্ড লিভিংয়ের কারিশমা হচ্ছে আপনাকে কখনো মেডিসিনে যাইতে দেবে না। বিষয়টা কি ক্লিয়ার? এখানে মূলত হচ্ছে আমাদের হেলথ। দেখেন আপনারা যদি রোগীর চিকিৎসা করা শুরু করেন, রোগ ধরে চিকিৎসা করেন, তাহলে কিন্তু বিজনেস করতে পারবেন না। প্রথমত হচ্ছে আমাদের বডিতে খাবার থেকে যে বিষক্রিয়াটা হয় সেটা হচ্ছে টক্সিন। টক্সিন রিডিউস করার জন্য এই অ্যালোভেরা জেল $1 বিলিয়ন মার্কেট ভূমিকা রাখে, $1 বিলিয়ন সারা পৃথিবীতে। আধুনিক আয়নের কারণে এই টক্সিনের পরিমাণটা অনেক বেশি, নট অ্যাসিড। অ্যাসিডটা হচ্ছে অনেক পরের বিষয়। অ্যাসিড একদিনে কিন্তু হয় না, অ্যাসিড একদিনে কখনোই হবে না। আপনি আজকে পেঁয়াজ খেলেন, আজকে অ্যাসিড, বিষয় কিন্তু এমন না। তার মানে দীর্ঘ 5-7 বছর থেকে আপনি যখন পেঁয়াজও খাচ্ছেন, বেগুনি তেল, ভাজা পোড়া খাচ্ছেন, তখন কিন্তু অ্যাসিড হয়। তার মানে প্রথম যেটা হয় সেটা হচ্ছে টক্সিন। এই টক্সিনগুলিকে যদি আপনি রিডিউস করতে পারেন তাহলে অ্যাসিড হবে না। অ্যাসিড না হলে আপনি মেডিসিনে যাবেন না। এখন প্রথমত হচ্ছে আমাদেরকে টক্সিন রিডিউস করার জন্য কি করতে হবে? এই টক্সিন রিডিউস করার জন্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত ভিটামিন খেতে হবে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটা একটা যে ভিটামিন, এটা হচ্ছে সম্পূর্ণ, আপনি দেখবেন আপেল কেটে ফেলার পরে 5-7 মিনিটের মধ্যে দেখবেন আপেল থেকে এক জাতীয় কালো হয়ে যায়, সেটা কালো হয়ে যায় না? এটাই হচ্ছে মূলত এক জাতীয় অ্যামাইনো অ্যাসিড। এটার কাজ হচ্ছে আমাদের টোটাল বডিটাকে ডিটক্সিফাই করা, টক্সিনগুলোকে রিডিউস করা। বাট এই জিনিসগুলি আমরা একবারে খাবার থেকে পাই না, পাওয়ার কারণে এই অ্যালোভেরা জেল এটা পাওয়া যায় 19 প্রকার। কত প্রকার? এখন এই আধুনিক আয়নের কারণে কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে চিপস, ভাজা পোড়া, তারপর হচ্ছে নুডলস, এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, এগুলো কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। এখন বাংলাদেশে মূল সমস্যা হচ্ছে টক্সিন তো আছেই, আমরা অ্যাসিড সরাসরি বডিতে নিয়ে নিচ্ছি। অন্যান্য দেশে কিন্তু খাবারটাকে মেপে খায়, নিয়ম মাফিক খায়, এরপরে ওদের দেশে অ্যাসিড বা মেডিসিনের ব্যবহার অনেক বাড়ছে, আর আমরা সরাসরি কিন্তু বেশি খাচ্ছি। কারণ আজকে যে পেঁয়াজ আপনি খাবেন, আজকে হচ্ছে 11তম রমজান নাকি? তাহলে প্রথম রমজানে যে তেলটা ব্যবহার হয়েছে পেঁয়াজতে, আজকে কিন্তু ওই তেলটাকে দিয়ে আমাদেরকে ভেজে খাওয়ানো হবে। কি মিথ্যা বললাম নাকি? আপনি পেঁয়াজের দোকান থেকে খবর দিয়ে দেখেন, সে 10 লিটার তেল কিনেছে প্রথম রমজানে, প্রথম লিটারে যা থেকে গেছে পরের দিন এটার সাথে নতুন করে অ্যাড করছে, আবার দ্বিতীয় দিন যা থেকে গেছে তৃতীয় দিন যা অ্যাড করছে, তৃতীয় দিন যা থেকে গেল সেটা আজকে 11তম দিন পর্যন্ত আমরা পাচ্ছি। ইয়েস অর নো? মানে অন্যান্য দেশে পিওর তেল ইউজ করার পরেও যে পরিমাণ টক্সিন ডিজিজ, আপনি দেখেন ফরমাল লিভিংয়ের টপ সেল কান্ট্রি জাপান, সবচাইতে বেশি ফরমাল লিভিংয়ের প্রোডাক্ট ইউজ হয় জাপানে। আমাদের দেশে অ্যালোভেরা জেলের ওয়েট হচ্ছে 1 লিটার, সারা পৃথিবীর 168টা দেশের জন্য 67টা দেশের জন্য 1 লিটার, আর শুধু জাপানের জন্য 5 লিটার। জাপানের জন্য 5 লিটারের অ্যালোভেরা জেলের বোতল তৈরি করতে হয়। আচ্ছা, এখন এই যে ওদের দেশে টক্সিন কিন্তু তেমন একটা বডিতে যাওয়ার সুযোগ নাই, কারণ ওরা যে পরিমাণ পরিশ্রম করে, এরপরেও সারা পৃথিবীকে তারা শুধু ইউজের দিক থেকে লিড দিচ্ছে, কারণ তারা